হামিদুর রহমান, বিখ্যাত সাংবাদিক। বিখ্যাত সাংবাদিকরা একটা সময় একটু ব্যাকফুটে চলে যান, এটা হয়ে থাকে আমাদের মিডিয়ার নিয়মে। যদিও মিডিয়ার এই নিয়মটা কোনো ভালো নিয়ম না, খারাপ নিয়মে এটা হয়ে থাকে। বিখ্যাতদের অখ্যাত করে দেওয়া, বিখ্যাতদের কুখ্যাত করে দেওয়া, বিখ্যাতদের ঠেকিয়ে দেওয়া, ডাউন করে দেওয়া, এই সবই আমাদের মিডিয়ায় চলে। যখন 2007 সাল একটা বিরাট টানাপোড়েন চলছে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সরকার এবং রাষ্ট্র ব্যবস্থায়, ঠিক সেই সময় মারদাঙ্গা কিছু রিপোর্ট করেছিলেন বাংলাদেশ টেলিভিশনে, কারণ তখন বাংলাদেশ টেলিভিশন স্বাধীন ছিল। এরপরে নাই, এই টেলিভিশন ওই টেলিভিশন করতে করতে এখন জিটিভিতে কিছু শুনবো, কেমন কাটলো তার দিনগুলো। আসলে বলতে কি, আপনি তো যাই বলেছেন সবই ঠিক, কিন্তু ভেরি ইন্টারেস্টিং হলো বাংলাদেশের দুটা জনপ্রিয় অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের ছিল সে সময়ে। একটা হলো ইত্যাদি, একটা হলো পরিপ্রেক্ষিত। পরিপ্রেক্ষিত অনুষ্ঠানটা উপস্থাপন করতেন সেই বিখ্যাত সাংবাদিক সৈয়দ বোরহান কবির। আমাদের এই অনুষ্ঠানটা বন্ধ করে দিচ্ছে। ভেরি ইন্টারেস্টিং এটা। পরিপ্রেক্ষিত নাই, চলতেছে ইত্যাদি। ইত্যাদি এখনও চলমান, এখনও আছে, মানুষ দেখতেছে, খুব জনপ্রিয় অনুষ্ঠান। তারপরে 2007 সালে যখন আপনার তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসেন বাংলাদেশে, তখন আবার বাংলাদেশ টেলিভিশন থেকে আমাদেরকে ডাকে। আমরা তখন আবার সেই পরিপ্রেক্ষিত নামে চালু করতে পারবো না, এটা একটা ওদের দিক নির্দেশনা ছিল। আমরা তখন প্রতিক্ষণ নামে আরেকটা প্রোগ্রাম চালু করি। সেটা প্রতিদিন আপনার প্রতি সপ্তাহে একবার অন এয়ার হতো, মাসে 4টা পর্ব। সেটা সৈয়দ বোরহান কবির উপস্থাপন করতেন, আর ফিল্ড রিপোর্টিংগুলো করতাম আমি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিক্ষণ অনুষ্ঠানে। আজকের বাংলাদেশে এটা অত্যন্ত বাস্তবতা যে এনজিও ছাড়া আমাদের আর্থসামাজিক উন্নয়ন অসম্ভব। আবার এই এনজিওদের বিরুদ্ধে আছে অস্বচ্ছতা এবং অনেক রকম অনিয়মের অভিযোগ। আর সেই সমস্ত অনিয়মের অভিযোগগুলো কেন উঠছে, কিভাবে তা বন্ধ করা যায়, তা খতিয়ে দেখতেই আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানে এসেছেন কিছু ভুক্তভোগী মানুষ যারা বিভিন্নভাবে এনজিওদের প্রতারণার শিকার। তারা তাদের অভিজ্ঞতার কথা বলবেন, তাদের দুঃখের কথা বলবেন এবং তাদের প্রতিকার কিভাবে হয় সে ব্যাপারে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন সমাজসেবা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম মিয়া। আপনাকে স্টুডিওতে স্বাগতম। আমাদের অনুষ্ঠানে এসেছেন এনজিও ব্যুরোর সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ আলাউদ্দিন। আপনাকে অনুষ্ঠানে স্বাগতম। চলুন আমরা অনুষ্ঠান শুরু করি। আপনি জানেন যে আমরা যখন অনুষ্ঠান শুরু করি তখন আমরা দর্শকদের কাছ থেকে চিঠি চেয়েছিলাম এই বিষয়ে, এবং এই বিষয়ে বিপুল সংখ্যক দর্শক চিঠি পাঠিয়েছিল। আমরা কিছু অভিযোগ নিয়ে কয়েকটা এনজিওতে গেছি, তার উপর একটা আমাদের প্রতিবেদন, সেই প্রতিবেদনটা আমরা প্রথমে দেখব, তারপর আমরা অনুষ্ঠানটা শুরু করব। প্রথমে আমরা প্রতিবেদনটা দেখি। বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যেই বেসরকারি সংস্থা এনজিও এর জন্ম। কিন্তু যে স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে এসব এনজিওর জন্ম, তার অনেকগুলোর বিরুদ্ধে রয়েছে সুনির্দিষ্ট অভিযোগ। এখানে আমার কাছে চাউল বাকি নিয়েছিলেন, এটা সাশ্রয়ী একটা প্রোগ্রাম করছিলেন। ওই প্রোগ্রামে আমি চাউল বাকি দিয়েছিলাম। সে টাকাটা শোধ করে নাই কেন? না, সে টাকাটা পরিশোধ করেনি। চাউলটা কেন নিয়েছে এরা? চাউলটা নিয়েছিল ওনারা একটা সাশ্রয়ী প্রোগ্রাম মানে প্রজেক্ট করেছিলেন, ওই প্রজেক্টে ওনারা লোন দিয়েছিলেন। আপনি জানেন এই প্রতিষ্ঠানের কাজ কি? এই প্রতিষ্ঠানের কাজ তখন আমি জানতাম যে আপনার এই সাশ্রয়ী প্রকল্প চালাতেছে এবং একটা হেলথ প্রোগ্রাম। না, এটা সঠিক জানতাম না যে এরা এরকম প্রতারণামূলক কাজ করে। আবার এনজিও নামধারী এই প্রতিষ্ঠান আর্থ ফাউন্ডেশন সমাজের প্রতিষ্ঠিত এবং স্বনামধন্য ব্যক্তিবর্গের ইমেজকে পুঁজি করে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। সম্প্রতি এই ধরনের সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রেক্ষিতে আর্থ ফাউন্ডেশন নামক প্রতিষ্ঠানটির কথিত চেয়ারম্যান খালিদ হোসেনকে আটক করে র‍্যাব 2 এর সদস্যরা। জিজ্ঞাসাবাদে খালিদ হোসেন তার বিরুদ্ধে আনা প্রতারণার ঘটনাগুলো অকপটে স্বীকার করেন। তবে আমরা যেতটুকু দেখছি যে সে কলেজ জীবন থেকেই সে দুর্নীতিতে তার হাতে করি। প্রথমে করছিল জুম সুপার কম নামে করে, কিছুদিন চালাইছে, এভাবে অনেক লোকের টাকা মারছে। তারপর জ্যামবাইন ইউনিয়ন লজিস্টিক সার্ভিস বানায় সে বিভিন্ন জায়গায় অফিসে করে মানে ওই করছে।
তারপরে যখন এগুলো সব বোয়া হয়ে গেছে, লোকজন জেনে গেছে যেগুলো, তখন সে আর্ট ফাউন্ডেশন গঠন করছে। এই যে আর্ট ফাউন্ডেশন, এটার যে কনস্টিটিউশন, এটা দেখা যায় এনজিও ব্যুরোর কোনো অনুমোদন নাই। চমকপ্রদ তথ্য পাওয়া গেছে সে বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতারণা করে আসছে। আমরা তার বিরুদ্ধে 1992 সাল থেকে এ যাবৎ পর্যন্ত অনেকগুলি মামলা রেফারেন্স পেয়েছি। খালিদ হোসেন গ্রেপ্তার হলেও আর্থ ফাউন্ডেশন কর্তৃক প্রতারিত ভুক্তভোগীরা তাদের পাওনা টাকা কি ফেরত পাবে? বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা হয়, সে অনেক কিছু স্বীকার করেছে এবং অনেক কিছু স্বীকার করেনি। এই জন্য তাকে আমরা ধানমন্ডি থানায় দুটি মামলা চলাকালীন অবস্থায়, দুটো মামলা চলছে, সেই মামলায় তাকে আমরা কোর্টে নিয়ে তাকে আমরা 2 দিনের রিমান্ডে এনেছি এবং আমরা জিজ্ঞাসাবাদ করছি। তার যে মানে অপরাধের ধরন, এটা খুব মানে খুব গুরুতর আর কি। গুরুতর ইন এ সেন্স যে এখানে প্রচুর টাকার ইনভলভমেন্ট আছে। মানুষকে প্রতারণা করে, মানুষকে এলিউ করে সে মানুষের কাছ থেকে মানে বিভিন্নভাবে প্রচুর টাকা সে হাতিয়ে নিয়েছে। যারা প্রতারিত হয়েছে তারাও কিন্তু, যারা জানাশোনা লোক, তারা মানে কেন ওনার ফাঁদে পড়বেন এটাও আমি ঠিক বুঝতে পারছি না। তো কাজেই আর তার সাথে আশেপাশে যে যারা ছিলেন, যারা উপদেষ্টা ছিলেন, যারা তারাও অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি বাংলাদেশের এই সমাজে। তথাকথিত প্রতিষ্ঠিত এনজিও প্রশিকার বিরুদ্ধেও রয়েছে প্রতারণা সহ নানা ধরনের অভিযোগ। এইসব অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রতিক্ষণ দল যায় প্রশিকায়। অভিযোগ লিখিত আছে, লিখিত আছে। আপনার জিনিস আমি রিসিভ করলাম, আমি ওনাদের সাথে কথা বলবো, এরপরে ওনারা যা ডিসিশন দেয় সেইভাবে হবে। দেশের সামগ্রিক উন্নয়নে তাই এনজিওগুলো কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারছে কিনা এ নিয়ে রয়েছে জনমনে নানা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে হবে অভিযুক্ত এনজিওগুলোকেই। স্যার, আমি প্রথমে মহাপরিচালক সাহেব আপনার কাছে জানতে চাই যে আমাদের প্রায় 47,000 বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান যারা সমাজ কল্যাণ অধিদপ্তরে তালিকাভুক্ত, রেজিস্ট্রেশনভুক্ত, এবং আমরা দেখেছি যে গন্ডগোল বা অনিয়ম বা প্রতারণা শুরু এখান থেকে একটা রেজিস্ট্রেশন নিয়ে সে লোক নিয়োগ করলো, করলো। এটাকে মনিটরিং করা, এগুলোর স্বচ্ছতা জবাবদিহিতার জন্য কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা আপনাদের আছে কিনা বা সেরকম লোকবল আপনাদের আছে কিনা? প্রথমেই বলতে হয় যে এতগুলো এনজিও মনিটর করার লোকবল আমাদের নেই। তবে যে বিধান আছে, যে আইন আছে, তাতে প্রতি বছরই তাদের অডিট রিপোর্ট সাবমিট করার কথা। এটা না করলে ইন্টারভেন করা যায়। মূলত একটা এনজিওর পরিচালনা পরিষদ থাকে, এজিএম, সেখানে এজিএম হয় প্রতি বছর। এজিএম এর সমস্ত আয় ব্যয়ের হিসাব দিতে হয় এবং প্রত্যেকটা সদস্যেরই অধিকার আছে আয় ব্যয়ের হিসাব নেয়ার। এইটা এই দেশে চালু নেই, এই জন্য মূলত সমস্যাটা হচ্ছে। এখানে দুইটা বিষয়। একটা বিষয় উনি প্রথমে যেটা বলেছেন সেটা হচ্ছে ঋণ সংক্রান্ত। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা প্রশিকার অনেক বড় কর্মকাণ্ড আছে, তার মধ্যে ঋণ হচ্ছে একটা অংশ। এনজিও ব্যুরোর কাজ হচ্ছে এই তাদের টোটাল কর্মকাণ্ডের মধ্যে যে অংশটুকু ফরেন ডোনেশন, সেই অংশটুকু নিয়ে হচ্ছে এনজিও ব্যুরোর কাজ। এই ঋণের বিষয়টা কিন্তু তারা প্রধানত ফান্ডের, বাকিটা দেখবে যদি এই টাকাটা, লোনের টাকাটা যদি পিকেএসএফ থেকে নিয়ে থাকে, তাহলে এটা তাদের দায়িত্ব প্রধানত, যারা এরকম ধরনের করেছে, যদি তারা অবহিত হয়। 2003 সাল থেকে এই প্রশিকার একটা বিশেষ মানে একটা কেস মহামান্য সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকার জন্য তাদের বিষয়ে আমাদের কার্যক্রম, এনজিও ব্যুরোর সঙ্গে রিলেটেড কার্যক্রম মোটামুটি এখন মানে বন্ধ হয়ে আছে। সেই কারণে আমার এই প্রশিকার বিষয়ে আমাদের নজরদারিটা আপাতত এই কয়েক বছর আমাদের কম আছে। তবে আমি এটুকু বলতে পারি, আপনি যদি আপনার এই সমস্যাগুলো আমাদেরকে বলেন, আজকে বললেন, আমরা উইল লুক ইনটু দ্য ম্যাটার এবং উইল ট্রাই টু সলভ দ্য ম্যাটার। আপনাদের নিবন্ধিত একটি এনজিও প্রশিকার, সেখানে প্রতারিত হয়েছেন কিছু কর্মী। আমি এনজিও প্রশিকার কর্তৃক কিছু ব্যক্তি দুর্নীতি এবং সমস্যার শিকার। সেটা হলো স্যার, আমি রামগতি উন্নয়ন এলাকার চাকরিকালীন সময়ে প্রশিকার দারিদ্র্য বিমোচন আর্থিক মেলা নীতিমালা ভঙ্গ করে এলাকা সমন্বয়কারী নিভূতি রঞ্জন দে একজন সদস্যের স্যার 10,000 টাকা 1,000 টাকা কিস্তি খেলাপির অতিরিক্ত 2% স্থলে টোটাল 2 লক্ষ টাকার প্রকল্পের 20% আমার থেকে 13,000 টাকা স্যার কেটে নিতে বাধ্য করেন। আমি তখন চাকরিতে ছিলাম। এটা সম্পূর্ণ দুর্নীতি ব্যবস্থা। হাতিয়া উন্নয়ন এলাকায় 2 বছর 10 মাস ধরে চাকরি করার পরে ব্যক্তিগত প্রয়োজনে স্যার চাকরিটা ছাড়ছি। চাকরি ছাড়ার পরে আমি ওইখানে এলাকা সমন্বয়কারী কর্তৃক ছাড়পত্র গ্রহণ করছি। ছাড়পত্র গ্রহণ করে
আমি পরবর্তীতে আমার 10 বছর চাকরি জীবনের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এবং মেডিকেলের টাকার জন্য আমি ওনাদের কাছে গেছি। ওনারা আমার কতদিন ধরে ঘুরছেন? অনেকদিন ধরে ঘুরতেছি, এখনো পাননি টাকা? না আমি পাই নাই। আরেকজন আছে প্রশিক্ষক, ঠিক আছে। তারটা একটু শুনে নেন। আমি প্রশিক্ষায় 1 জুলাই 1999 সনে কাজে যোগদান করি মৌচাষ উন্নয়ন কর্মী হিসেবে, ইডব্লিউ অর্থনৈতিক দায়িত্ব পালন করি। কিন্তু এখানে একটা ওই 2003-এ আমি 99 সনে চাকরিতে জয়েন করার পর আমাকে চাকরি হতে 11/6/2003 তারিখে চাকরি হতে বরখাস্ত করে। বরখাস্ত করলে আমি তখন অফিসিয়াল সমস্ত লেনদেন মিটিয়ে আমার অফিসিয়াল নিয়ম অনুযায়ী, নীতিমালা অনুযায়ী কাগজপত্র দিয়ে আমি 14/10/2003 তারিখে আমার আবেদনপত্র জমা দিয়ে আমাদের অফিসিয়াল চূড়ান্ত পাওনা পাওয়ার জন্য আর কি, এটা ঢাকা প্রধান কার্যালয়ে দিলাম। কিন্তু আমাকে প্রথম স্যার তারিখ দিল যে তুমি তোমার পাওনা নিয়ে যাবে 6/1/2005 এ তারিখে। তারপরে আবার আরেকটা পত্র দিয়ে ওই তারিখ পরিবর্তন করলো 17/3/2005-এ আবার আরেকটা তারিখ দিল, সেটা তো দিছে না। আবার 9/6/2005-এ আরেকটা তারিখ দিল, তারপরেও টাকা আমি হাতে পাই। আবার ডেট শিফট করছে। এইটা যদি তারা এরকম করে থাকে, বারবার ডেট যদি শিফট করে থাকে, তো এই বিষয়টা আজকে আমি এটা বলতে আমরা অফিসে ফেরত গিয়ে আমরা এই বিষয়টা আমরা তদন্ত করে দেখব, দেখে এটার যে প্রতিকার হওয়া দরকার, যথাযথ আইনগত প্রতিকার, এটা আমরা বিষয়টা দেখব। বাংলাদেশ কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন একটা নতুন এনজিও, এর সার্কুলার পেয়ে আমি যথারীতি দরখাস্ত করি। দরখাস্ত করার পরে আমার কাছ থেকে 10,000 টাকা সিকিউরিটি নেই, তারপরে আপনার দরখাস্ত ফিস নেই 100 টাকা, তারপরে নন রেজিস্ট্রেশন স্টাফ নেই 150 টাকা, এবং বিভিন্ন চুক্তি করে নেই। এবং এই সাশ্রয় প্রকল্প নামে একটা প্রকল্প চালু করে, এবং সেখানে আমি দীর্ঘ 7 মাস কাজ করি, আমাকে 1 টাকাও বেতন দিন এবং কোনো আমার সিকিউরিটিও ফেরত দেয় না। আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল? অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল, সমস্ত কিছু। তার মধ্যে কি টার্মস এন্ড কন্ডিশন ছিল? হ্যাঁ, যে আপনার নিয়ে যান অ্যাপয়েন্টমেন্টটা। আসেন। আচ্ছা, এখন প্রথমত দেখতে হবে এই সংস্থাটাকে এনজিও বিরুদ্ধে নিবন্ধিত কিনা, আপনি জানেন কিনা? স্টক এজেন্সি স্যার। না, স্টক এইটার বিষয়ে তো আমি একটা অর্গানাইজেশন, সমাজ কল্যাণ, একটা স্টক এক্সচেঞ্জ, একটা ইয়েতে আপনার কি মনে হয় যে হজরুল্লাহ অবস্থা না একটা? এই বিষয়টা অবশ্যই একটা আছে যে বিভিন্ন ধরনের নিবন্ধন কর্তৃপক্ষ আছে। আমি একজন সাধারণ নাগরিক, আমি একটা এনজিওতে ওনার মতো আমি চাকরি করতে গেলাম, আমি কিভাবে বুঝবো যে এটা জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্টার্ড না সমাজ সেবায়? এখন উনি যখন দায়িত্ব নিলেন, এই 2 ভাইয়ের দায়িত্ব, জি, ওনার জয়েন্ট স্টক কোম্পানিতে হলেও উনি কিন্তু আমাদের কাছে দরখাস্ত করতে পারেন, কারণ জয়েন্ট স্টক কোম্পানি ফিল্ড লেভেল কোনো কর্মকর্তা নেই। উই ক্যান এনকোয়ার এবং এনকোয়ারি করে ওনার বিষয়টা আমরা কাগজপত্র আমরা দিচ্ছি আপনাকে, অনুষ্ঠানে দিচ্ছি। আমি এইটুকু হেল্প করতে পারবো। এই যে 10,000 টাকা উনি দিলেন, কিন্তু ওনার তো একবার চিন্তা করা উচিত ছিল যে এই 10,000 টাকা আমি দিচ্ছি কার কাছে দিচ্ছি, এই বিষয়টা আপনি কি স্বীকার করবেন? স্যার আপনি কি জানেন যে স্যার চাকরির বাজারে এরকম 1 লাখ টাকা দিয়েও মানুষ চাকরি চায়? ঠিক ঠিক। পুলিশের 1 লাখ টাকা দেন, কিন্তু কথা হলো যে এবং দিয়ে প্রতারিত হয়তো একটা লোক যখন স্যার যখন সে বেকার, তখন যে বেকারত্বের দুর্বিষহ যন্ত্রণা, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে, এরকম তো বহু লোকই আছে স্যার বাংলাদেশে যে একটা পিওনের চাকরির জন্য 5 লাখ টাকা ঘুষ দিয়েছে, এটা তো আছে। সেখানে সে মনে করছে যে আমি 10 লাখ টাকা জামানত দিচ্ছি, দিয়ে চাকরি পাবো। এখানে আমি একটু দেশবাসীর উদ্দেশ্যে কথা বলবো। জি জি, অবশ্যই। সেটা হলো প্লিজ বসেন। বসেন। সেটা হলো আমারই এক বন্ধু, জি, আপনার ডেপুটি সেক্রেটারি রিটায়ার করার পরে এরকম এক চাকরির অফার পেয়ে উনি ইন্টারভিউ জয়েন করেছেন, এবং ওনাকে বলেছেন যে হ্যাঁ আপনি সিলেক্ট হয়েছেন। ওনাকে প্রথম বলেছে 2 লাখ টাকা দিতে হবে। আমাকে ফোন করেছে তখন উনি যে এই কাজটা এরকম করেছে, আমি জয়েন করবো কিনা বা টাকা দিব কিনা। তা আমি তাকে নিষেধ করেছি। আমি বলেছি যে আপনি এটা কোয়েরি করেন, এই প্রতিষ্ঠান কতদিনের ইত্যাদি দেখে ঠেকে শেষ পর্যন্ত বলে যে 50,000 টাকা দিলেও হবে। তখন উনি বুঝে ফেলেছে বিষয়টা সত্য নয়। এই বিষয়ে কিন্তু কোয়েরি ছাড়া আমি অনুরোধ করব যে অ্যাডভার্টাইজমেন্ট হলেই সেটা কিন্তু রেসপন্ড করা যাবে না, তাহলে কিন্তু এরকম প্রতারিত হইতে হবে। এরকম ভুয়া এনজিও গুলো যখন হয় তখন দেখবেন যে বিশাল শান শওকতের অফিস তৈরি করে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়, তারপরে তারা বিভিন্ন তাদের যে লোকজন মুভ করে, পাজেরো গাড়ি টাড়িতে মুভ করে, তারা কিন্তু ইনিশিয়াল স্টেপ করে, ইনভেস্টমেন্ট করে। আমি একজন, আমার তো ক্ষুধার্ত, আমার চাকরি একটা দরকার, তো আমি সতর্ক হওয়ার না হয়ে আমি বরং মনে করি যে এত বড় বিল্ডিং, এত বড় অফিস, যে কোনো একটা অফিসে যেহেতু আমার একটা ফার্স্ট ইমপ্রেশন নেই, আপনি আর্ট ফাউন্ডেশন অফিসে যদি যান আপনি নিজেই হয়ে যাবেন যে এত বিশাল 8টা-10টা এসি। তো এই জায়গাটায় আপনি কি মনে করেন না যে একটা কোনো রেগুলেটরি থাকা দরকার, যারা একটা এরকম বিজ্ঞাপন দেখে যে এটা সমাজ কল্যাণের সমাজ সেবা অধিদপ্তর রেজিস্টার্ড, এনজিও বড় রেজিস্টার্ড নাকি জয়েন্ট স্টক কারো রেজিস্টার্ড না, তাহলে এটার
পরবর্তীতে এখানে মানুষকে জানানো হবে যে না এটা এরকম একটা রেগুলেটরি অথরিটি থাকা উচিত কি উচিত না? একটা এনজিও কমিশন রাইট যদি এই করা হয় এবং সেখানে এনজিও কমিশনটা যদি এই সমস্ত নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষ যেগুলো আছে, এই সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, তারপরে জয়েন্ট স্টক কোম্পানিজ বা এখন যুব উন্নয়ন অধিদপ্তর যেখানে আছে, এই প্রত্যেকটা বিষয়টা একটা কমিশনের মাধ্যমে যদি এটা মনিটরিং করা হয়, এটা মেকানিজমটা বের করতে হবে চিন্তা ভাবনা করে গবেষণা করে যদি থাকে, তাহলে আমার মনে হয় যে এই বিষয়টা অনেকখানি জনগণ বুঝতে পারবে। বাংলাদেশের এনজিও গুলো যে পরিমাণ টাকা বিদেশ থেকে পেয়েছে বিভিন্ন সময় এবং দেশ থেকে আহরণ করেছে, সেটা যদি শুধু বিলি করা হতো হেলিকপ্টারে করে গরিব মানুষের মধ্যে, তাহলে দেশের দারিদ্র বিমোচন এমনি হয়ে যেত। ওনার বক্তব্য আমি কোট করছি, দুটোই তো সত্যি। আপনি কি বলেন? আপনি যেটা বলেছেন, এখন কথা হলো যে আমরা, আপনি দেখেছেন কিছুদিন আগে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো থেকে একটা আমরা সার্কুলার দিয়েছিলাম যে অন্ততপক্ষে 50% কাজ দৃশ্যমান কাজ করতে হবে। তো এইটা নিয়ে যাই হোক আমরা শেষ পর্যন্ত এটা প্রত্যাহার করেছি আপাতত। কিন্তু এই যে বিষয়টা হয়নি কেন, আমার মনে হয় যে যদি আমরা এই দৃশ্যমান কাজের বিষয়টা যদি আমরা বেশি এনশোর করতে পারতাম, তাহলে আজকে এই সমস্যাটা হতো না যেটা আপনি বলছেন। অর্থাৎ আমাদের আপনি একটা প্রত্যন্ত গ্রামে যান, দেখবেন যে একটা শান শওকতের একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, সেটার মধ্যে এসি আছে, রেস্ট হাউস আছে, সবকিছু আছে, সেটা একটা এনজিওর বিল্ডিং। এখন ওই এলাকায় কিন্তু তারা একদম অতি দরিদ্রদের বিমোচনের জন্য কাজ করছে এসির রুমে থেকে, এবং তারা যেখানে ওখানে পাজেরো গাড়ি চালাচ্ছে, দামি দামি ইয়ে চালাচ্ছে। আপনি কি মনে করেন স্যার যে এটা আমাদের ভেবে দেখা এখন সময় এসছে যে এই যে পাজেরো গাড়ি চালিয়ে এসি রুমে থেকে কতটা দারিদ্র বিমোচন করা যাবে? এখন দারিদ্র বিমোচনের কথা যদি আপনি বলেন, আমার নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে। আপনি যে কথাটা বললেন যে আপনি যদি স্বনিয়ন্ত্রিত না হন, তাহলে আপনি সুনিয়ন্ত্রিত হতে পারবেন না। কোনো আইন, কোনো ভয়ভীতি যে কোনো মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না। একটা লোকের ভিতরে যদি এই দোতলা, এই বোধের সৃষ্টি হয় যে না, আমি যে এই যে কুকাজ করতেছি, দুর্নীতি করছি, এর জন্য একদিন মানুষের কাছে না হলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই বিষয়টা যদি কারোর মধ্যে কাজ করে, সে কিন্তু এই দুর্নীতি করতে পারে না। আপনার কি মনে হয় স্যার এখন এনজিওটা একটা ব্যবসা না সমাজসেবা? মাইক্রো ক্রেডিট যেখানে আছে, আপনি যেটা বললেন, এই মাইক্রো ক্রেডিটের অর্গানাইজেশন যেগুলো এনজিওগুলির মাইক্রো ক্রেডিট করে, তাদের ক্ষেত্রে আপনি এই বিষয়টা যেটা বললেন, গাড়ি বাড়ির এটা রাতারাতি পরিবর্তন হয়ে যায়। কিন্তু যারা এই পিওরলি এই যে জনকল্যাণমূলক কাজ, এই যে ভলেন্টারি অ্যাক্টিভিটি যারা করে, তাদের কিন্তু খুব এরা এই যেটা আপনি বললেন, আমি একটা কথা বলি স্যার, সম্প্রতি সেই এনজিওটার আমাদের কাছে চিঠি এসে, আমরা ডাকিনি তাদেরকে, সম্প্রতি একটা এনজিওর বিদেশি সাহায্য বন্ধ হয়ে গেছে, এবং সেই এনজিওর যে নির্বাহী পরিচালক, তার ছেলের বিয়েতে সমস্ত স্টাফদের দিয়ে গাড়ি কেনানো হয়েছে। আপনি জানেন আমি কোন এনজিওর কথা বলছি, এবং তারা ভূমিহীন দিন না কাজ করে, তারা কিন্তু মাইক্রো ক্রেডিট করে না স্যার। মিটিং, মিছিল, ওয়ার্কশপ দেখাইয়া কিন্তু বহু টাকা চলে যাচ্ছে, গবেষণা, হ্যাঁ গবেষণা, এইসব দেখাইয়া চলে যাচ্ছে। তাই সেই জন্যই দৃশ্যমান কাজের বিষয়টা সরকার যথাযথ নিয়েছিলেন। আমি আশা করি যে এটা আবার ইম্পোজ করা হবে, যাতে আমরা বিষয়গুলো ধরতে পারি। মানব সেবাটা যদি ব্যবসা হয়ে যায়, অবশ্যই এটা ঠিক নয়, অবশ্যই এটা ঠিক নয়। যারা মানব সেবার নামে ফান্ড নিয়ে এসে তাদের এই নৈতিকতা, আপনারা অনুমোদন দেন, গাড়ি থাকে, এসি থাকে, এবং আপনাদের অ্যাপ্রুভাল দিয়ে তো স্যার ফান্ডটা আসছে। আচ্ছা, আমি আপনাকে এই প্রসঙ্গে একটা কথা বলি যে এখানে কিন্তু একটা ডোনারদের একটা মতামতের বিষয় আছে। এখন ডোনার যে টাকা দেবে, সে যদি বলে যে আমি তোমার এই ঠিক আছে, তোমার এখানে এই অফিসের মধ্যে একটা এসি থাকবে বা 2টা গাড়ির দরকার, সে যদি এই ক্ষেত্রে টাকা দিতে যদি অ্যালাউ করে, তাহলে আমরা তো এটা বাধা দিতে পারি না। তারপরেও আমরা মাঝে মধ্যে কোয়ারি করি যে না, আপনার এখানে গাড়িতে একটা হলেই হয়, আপনি 3টা ধরছেন কেন, 3টা দেওয়া যাবে না, আমরা কেটে দিই। আপনি এখানে এসি একটা হলেই হয় আপনার রুমে, আপনি 5টা ধরছেন কেন, এটা হবে না, আমরা কেটে দিই ওইটা। কিন্তু এখানে বুঝতে হবে যে ডোনারের কিন্তু একটা, তাদের যে একটা পাওয়া আছে, সেটা কিন্তু ওই অনুযায়ী তাদের কাজ করতে হবে। না হলে কিন্তু ডোনার তার মতামত বা তার অনুযায়ী কাজ না করলে পরবর্তীকালে সে ফান্ড পাবে না। সব দিকে চিন্তা করে। যেমন সত্যি এনজিও ব্যুরোর বড় বড় কর্মকর্তারা আবার এনজিওদের গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যায়, এটাও স্যার সত্যি, তো আমরা দেখেছি বিভিন্ন সময় স্যার। না, তা ঠিক না, কারণ হচ্ছে যে আপনার বুঝতে হবে যে এনজিও ব্যুরোর কথা যখন আপনি বলেছেন যে এনজিও ব্যুরোতে আপনার মাত্র আমাদের অফিসারদের জন্য একটা মাইক্রো রয়েছে, তাও সেই 90 সালে কেনা। এখন 90 সালের মাইক্রোর কি অবস্থা হতে পারে উইদাউট মেইনটেনেন্স। এখন ওইটা গাড়িতে উঠলে তো আর ওই আপনি একটা এনজিও ভিতরে যাবেন বা ঢাকার বাইরে যাবেন। আমাদের যে এই এনজিও ব্যুরো সৃষ্টির অন্যতম একটা কারণ হচ্ছে যে 1 পয়েন্ট সার্ভিস দেওয়ার জন্য এবং এনজিও কার্যক্রম পরিদর্শন করার জন্য। আমরা এখন সেই 1 পয়েন্ট সার্ভিস দিচ্ছি, কিন্তু এনজিও কার্যক্রম পরিদর্শন করার জন্য এটা তো ঢাকার ভিতরে নয়, তো ঢাকার বাইরে আছে। তা আমরা অধিকাংশ সময় আমাদের নিজস্ব ইয়েতে যাই, মানে আপনি বাসে বলেন, ট্রেনে বলেন, যার জন্য যেটা প্রযোজ্য। আমরা খুব 2-1টা ক্ষেত্রে অপারগ হয় যে আমাদের গাড়ি যখন থাকে এটা করি, কিন্তু এটা ঠিক, এটা যে আপনি ওইভাবে আপনি চিহ্নিত করবেন, এটা মনে হয় এটা ঠিক নয়। আমি নেট বাংলাদেশ নামক একটি এনজিওর সমন্বয়কারী ছিলাম। উখিয়া এবং টেকনাফে
বয়স্ক শিক্ষা কার্যক্রমের আওতায় 2000 সালে 15টি এনজিও কাজ করেছিল। তার মধ্যে আমি নিট বাংলাদেশের পক্ষে কাজ করেছিলাম। আমার অধীনে উখিয়া এবং টেকনাফে 120 জন শিক্ষক শিক্ষিকা, 8 জন সুপারভাইজার ছিল। তাদের মাধ্যমে আমরা 3600 নিরক্ষরকে অক্ষর জ্ঞান সম্পন্ন করেছি, সামাজিকভাবে সচেতন করেছি। তারা অনেকেই কর্মসংস্থানমুখী হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, তারা আমাদের টাকাগুলো পরিশোধ করে নাই। তারা সরকারের কাছ থেকে অর্থ গ্রহণ করে অর্থ তুলে নিয়ে নিজেরা আত্মসাৎ করে দিয়েছে। এনজিও ব্যুরোতে যদি সংস্থাটা যদি নিবন্ধিত হয়, তাহলে আমরা এই বিষয়টা আমরা এটাও দেখব। এনজিও ব্যুরোতে যেতে অনেক এনজিও ভয় পায় যে এনজিও ব্যুরোতে টাকা ছাড় করাতে যে টাকা অনেক ছাড়তে হয়। এটার ব্যাপারে স্যার এটা আমি সেদিনকে টিআইবির মিটিং এ বলেছি যে এটা সুপারফিসে বললে হবে না। আমি নিজে যে সমস্ত এনজিও কর্মকর্তা টাকা অর্থ ছাড়ের জন্য বা নিবন্ধনের জন্য আসে, তাদেরকে আমি গোপনে গোপনে জিজ্ঞাসা করছি, ভাই আমাকে একটু কানে কানে বলো যে কার কাছে তোমার টাকা দিতে হয়েছে। একটা এনজিও আমাকে বলেনি যে আমার অর্থ দিতে। তখন বললে তো স্যার টাকা ছাড়টা আটকে যাবে, ওই ফাইল ট্রান্সফার বের হবে না। আমি বলতাম আই উইল টেক অ্যাকশন। আমি যদি না পারি তো তোমাকে আমি কথা দিচ্ছি যে আমি যৌথ বাহিনী ডেকে নিয়ে এসে তো এই অ্যাকশন নেব আমি। কিন্তু এই কথা আমাকে কেউ বলে নাই, এই কথা বলে নাই। তবে যদি আমাকে স্পেসিফিক্যালি তথ্য দেওয়া হয়, আপনারা দেন বা যেই দেন, তাহলে আমরা নিশ্চয়ই তার বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। ধন্যবাদ স্যার। আমাদের অনুষ্ঠানে যারা আসেননি, অনেক দর্শক চিঠি পাঠিয়েছিলেন, আমি আপনাকে একটা কপি দিচ্ছি, আপনি আশা করি দেখবেন। স্যার আপনাকে আমি দিচ্ছি, আপনি আশা করি দেখবেন এবং এই অনিয়মগুলো যেন দূর হয়, আমরা যেন একটা সুস্থ এইগুলো আমি নিতে পারি। জি এগুলো ফটোকপি। আমরা অনুষ্ঠান এখন শেষ করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডিসেম্বর মাস বিজয়ের মাস। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ যা কিছু অর্জন করেছিল তার একটি বড় হলো বেসরকারি সাহায্য সংস্থাগুলো। মুক্তিযুদ্ধের পর অনাহত মানুষকে সেবা করার জন্য এবং মানবতার সেবার জন্য এই সমস্ত এনজিও গড়ে উঠেছিল। আমরা আজ আশা করব এনজিওগুলো সত্যিকারের মানবতার সেবা করবে, প্রতারণা করবে না এবং মানুষকে ঠকাবে না। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। আমার জানা মতে আমি রিপোর্ট করতে গিয়ে বিভিন্ন সময় আমি বিভিন্ন এই ষড়যন্ত্রের শিকার হয়েছি। কয়েকবার বিভিন্ন সন্ত্রাসীরা আমার মেরে ফেলবে, হত্যার হুমকিও দিয়েছিল, আমার লাশ বস্তাবন্দি করে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে পাঠিয়ে দিবেন, এরকমও হুমকি আমি পেয়েছিলাম। তারপর আমি থেমে থাকিনি, আমি খুব সাহসিকতার সহিত আমি অনেকগুলো স্টোরি করেছি। সেই স্টোরিগুলো এতদিন পাইনি। বিটিভির থেকে একটা করে আমি কালেকশন করতেছি, আর মাঝে মধ্যে দিয়ে একটা মানুষকে ফেসবুকে দিয়ে স্মরণ করে দিচ্ছি। আরও মজার কিছু বাংলাদেশ টেলিভিশনে ফিলার সম্প্রচারিত হতো সেটা সেনাবাহিনী নিয়ে, এনআইডি কার্ড নিয়ে, তারপরে হইলে আপনার ঢাকা যে বার্ন ইউনিট নিয়ে, শিশু শ্রম নিয়ে, এই সমস্ত ফিলারগুলো আমার নিজের ভয়েস দিয়ে করা ছিল। এগুলি প্রতি আধা ঘন্টা 1 ঘন্টা পর টেলিভিশনে প্রচার হতো। জানুয়ারি 2007, জাতির এক সংকটকাল। হরতাল, অবরোধে অস্থির, উৎকণ্ঠিত দেশবাসী। এরকমই একটি সময়ে দেশে জরুরি আইন ঘোষিত হলো। দেশে এবং জনজীবনে ফিরে এলো স্বস্তি। দেশের জরুরি অবস্থা জারির পরে দেশে কোনো সমস্যা নেই, সুষ্ঠুভাবে দেশের লোকজন ব্যবসা বাণিজ্য করতে পারছে এবং দেশে কোনো মিছিল মিটিং নেই, সবকিছু আল্লাহর রহমতে যাচ্ছে, খুবই ভালোভাবে চলতেছে। এখন তো আমি দেখতেছি একটু নিরাপদে আছি আমরা আগের তুলনায়। আগে তো বাইরে বের হতে পারতাম না, চিন্তাকারীরা সুবল মারতো, ব্যাগ টান্দে নিয়ে যেত, স্বর্ণগণ্য নিয়ে যেত, এরকম। এখন তো ওইটা হচ্ছে না, এখন একটু নিরাপদে মনে হচ্ছে আর কি। 111 আর দেখতে চাই না আমার বাংলাদেশে। যদি অবস্থা না হইলে
বাংলাদেশের কি যে হইতো তা বলা মুশকিল। মনে করেন এই কারাগারি মারামারি অনেক কিছুই তো মানে অনেক এইসবগুলো আমার নিরাপত্তা আছে। জরুরি অবস্থা চলছে, জরুরি সরকার যা ভালো মনে করে তাই করতেছে, ওর উপর তার কিছু বলার নেই। জরুরি অবস্থা আছে, ভালোই আছে, চলাফেরা ভালোই, চলাফেরা ভালোই লাগে। এখন ঠিক মতন ইলেকশন দিয়ে দিব, মানে জনগণের চলবো, মানে এটাই ভালো হইব। অনেক ভালো, এটা মোটামুটি অনেক ভালো। আমরা সবাই মোটামুটি রংবাজ, ছিনতাইকারী, পুলিশ যে খারাপ ছিল এবং যে মানুষ মানিয়ে চলতে পারতো না, মা বোন চলতে পারতো না, মানুষের হ্যারাসমেন্ট করতো, এর থেকে অনেক ভালো। এবং এটা আরো ভালো করা উচিত, বর্তমান যা আছে সরকার এর চেয়ে আরো ভালো করা উচিত। কোনো দুর্নীতি নাই এবং অন্যান্য যে সকল ক্ষেত্রে দুর্নীতি ছিল এগুলিও উঠে যাচ্ছে। বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ভালো অবস্থায় আছে। এখন তো আমরা মানে সন্ত্রাসমুক্ত সমাজ, মানে বাইরে বাইর হইতে পারতেছি, এই দুর্নীতি দেশে নাই, ঘুষ নাই, আমরা মানে শান্তিতেই আছি। জরুরি অবস্থা না থাকলে তো আরো সমস্যা হইতে পারে। না, এখন তো ভালো আছে, এখন আমাদের দোকানদারি করতে সুবিধা হয় এবং কি কোনো পয়সা করে দিতে হয় না কেউ। দেশের মানুষ এখনো জরুরি আইনের সুফল পাচ্ছেন। তারা জরুরি আইনকে দেখছেন ইতিবাচক দৃষ্টিকোণ থেকে। আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতাম না, এখন আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করছি। দুটো রাজনৈতিক দল যেভাবে মারামারি করছে, আমরা এজ এ সাধারণ মানুষ হিসাবে কিন্তু আমরা মেনে নিতে পারি না। আমাদেরকে এভাবে দেশ চলতে পারে না। তা আমরা সেই পদক্ষেপ থেকে সরকার বাধ্য হয়েছেন এই অবস্থানতে আসতে। এখন আমরা তো স্বাধীনভাবে চলাফেরা করছি। জরুরি অবস্থা তো অবশ্যই ভালো, সব দিক দিয়েই ভালো। বর্তমান পরিস্থিতি এখন ভালো, মানে সন্ত্রাস, রাজধানী, চুরি এগুলি খুব কমে গেছে। 111-এর পরে খুন খারাপের রাহাজানি এগুলি কমছে। জরুরি অবস্থা মানে এখন মোটামুটি ভালো, রাস্তাঘাটে আমরা আগের চাইতে একটু ভালোভাবে চলতে পারতেছি, চিন্তায় টিন্তায় কম, একটু নিরাপদ ভাবে চলতে পারি, এটা মোটামুটি ভালো লাগে। আমরা চাঁদাবাজি এটা নাই, এটার জন্য ভালো। আর আমরা নির্বাচন এই জরুরি আইনের মধ্যে ভালো মনে করি। খায়া পড়া সবাই দেখেন, সবাই হাসি খুশি, ঠিক আছে, মান নিয়ে আছে, বাচ্চা কাচ্চা ঘুমাচ্ছে, কোনো সমস্যা নাই। তো আমরা বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ছিল, ওইটা উন্নতি হয়েছে। আগে দ্রব্যমূল্য একটু কম ছিল, এখন একটু বাড়ছে আর কি। এই দ্রব্যমূল্যেই আমরা একটু অসুবিধার মধ্যে আছি আর কি। আর মোটামুটি সব সাইডেই আমরা সন্তুষ্ট আর কি। যদিও বিভিন্ন মহল থেকে জরুরি আইন প্রত্যাহারের কথা বলা হচ্ছে, কিন্তু এর সঙ্গে একমত নন দেশবাসী। জরুরি অবস্থাতে ইলেকশন করতে পারলে এটা খুবই ভালো হয়, কারণ আমরা যারা শান্তিপ্রিয় সাধারণ জনসাধারণ, আমরা মূলত আমরা শান্তি চাই। দেখা গেল যে জরুরি অবস্থা তুলে নিল, সেই অবস্থাতে ওই নির্বাচন প্রচারণার জন্য এই মিছিল, রোডঘাটে মিছিল বের করলে পরে দেখা যায় যে অনেক সময় অনেক জ্যাম থেকে থাকে, এমনি নর্মালি জ্যাম থেকে থাকে। তাতে করে ওই যারা রুগী থাকে তাদেরকে ট্রান্সফার করা, হসপিটালে নিয়ে যাওয়া খুব টাফ হয়ে যায়। ইভেন আমাদের স্বাভাবিক জীবন চলাচলে একটা বিঘ্নিত। জরুরি উঠাই দিলেই তো সেই লাঠালাঠি, মারামারি, গোলাগুলি, হরতাল মরতাল আরম্ভ হয়ে যাবে। এই দিয়েই তারা সুষ্ঠু ইলেকশন করে দিতে পারে, ইচ্ছা করলে দিবে, অসুবিধা। মানুষ ভয় পাবে কেন? কিসের ভয়? কেন্দ্রে যাবে, ভোট দিবে, যার ভোট সে দিবে, আর সেইভাবেই তো পদ্ধতি নিচ্ছে। এখনকার দেশের যে অবস্থাটা, এটা মূলত একদিকে পজিটিভ আমাদের জন্য, যে আইন শৃঙ্খলার ব্যাপার যথেষ্ট উন্নতি হয়েছে, কোনো সন্দেহ নাই। আর এই জরুরি অবস্থায় মধ্যে যেটা আমরা গভর্নমেন্টের কাছে যেটা চাইবো, সেটা হচ্ছে যে একটা অন্তর্বর্তীকালীন সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া যাক। আর জরুরি অবস্থা উঠে গেলেই যে শান্তি শৃঙ্খলা আসবে এমন কোনো কথা নাই। এটার ভিতরেও থেকেও যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে সবকিছু ম্যানেজ করতে পারি তাহলে অবশ্যই সম্ভব। হ্যাঁ, কারণ আজকে জরুরি অবস্থা উঠে গেলে দেখা যাবে কালকেই বিভিন্ন গোষ্ঠী বা দলের একটা মারামারি একটা থেকেই যায়। যে আমাদের সাধারণ লোকদের জন্য কোনো অসুবিধা নেই। জরুরি অবস্থা ইলেকশনের আগ পর্যন্ত এই অবস্থায় থাকলে আমাদের জন্য ভালো। জরুরি অবস্থা ভাবে নির্বাচন করলে ভালোই হয়। কেন মানে তাহলে আমরা যারা আছি সবাই আমরা নিশ্চিন্তে ভাবে ভোট দিতে পারবো। এই ব্যবসায়ী জরুরি আইনের সুফল পাচ্ছেন, তার ব্যবসায় প্রসার ঘটছে এই সময়ে। হরতাল, অবরোধ, চতুর্দিকে যখন আগুন জ্বলছিল, ঠিক তখনই একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। একজন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এসেছে। দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য এই জরুরি আইন খুব বেশি প্রয়োজন ছিল। আমরা যারা ব্যবসা করি, ব্যবসায়িকরা ভাবতেছিলাম কিভাবে এই দেশকে টিকিয়ে রাখা যায়, আমরা কিভাবে ব্যবসা করব। সো এটা আমাদের জন্য খুব খুব বেশি সঠিক সময় সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তো আমি মনে করি এই জরুরি অবস্থা আমাদের প্রয়োজনেই
আরও অনেকদিন থাকা উচিত। নির্বাচনের আগে যদি মনে করে সরকার, তত্ত্বাবধায়ক সরকার, যে জরুরি আইন শিথিল করা বা এটা উঠিয়ে নেওয়া রাজনৈতিক দলগুলির সঙ্গে, তখন সেটা করতে পারে। কিন্তু যতদিন প্রয়োজন, আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি জরুরি আইন আমাদের জন্য ভালো, জাতির জন্য ভালো চলতেছে। আমরা ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, বিশেষ করে আমরা যারা ব্যবসা করি, ব্যবসায়ীদের সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হতো, কে কখন চাঁদা চাচ্ছে। আমাদের দেশে অনেক ঘটনা ঘটেছে, এই চাঁদাবাজি, সন্ত্রাসী অনেক ব্যবসায়ীকে হত্যা করেছে। সো এই অবস্থায়, এই সময়ে এগুলি থেকে আমরা মুক্তি পাচ্ছি। ইনি একজন বাইং হাউসের মালিক। তিনি দেশে এরকম অবস্থায় চাইছেন আরো কিছু সময়। বর্তমানে যে দেশে জরুরি আইনের কথা বলা হচ্ছে, আসলে একজন ব্যবসায়ী হিসাবে আমি কোনো জরুরি আইনই দেখি না। এই যে সংবাদপত্রে, তারপর টিভিতে বলেন, টিভিতে মুক্ত আলোচনা হচ্ছে, সংবাদপত্রে মুক্তভাবে লেখা হচ্ছে, তো এর মধ্যে তো আমি কোনো বাধ্যবাধকতা দেখছি না, সবকিছু মুক্তভাবে হচ্ছে। তো জরুরি আইনের প্রভাব তো আমি এখানে দেখছি না। আসলে জরুরি আইনের প্রভাব থেকে জরুরি আইনের সুফলে আমি বেশি দেখছি। কারণ আমি বিগত দিনে দেখেছি আমার ব্যবসা বাণিজ্যে করতে গিয়ে আমি দেখেছি হরতাল, অবরোধ আমাদেরকে কত ক্ষতি করেছে। সন্ত্রাস তো এখন দেশে নেই, তাই না? বলতে গেলে আমি তো দেখি না। আমাদের ওখানে মহল্লায় এখন অনেক অনেক ফ্ল্যাট হচ্ছে যেখানে কোনো সন্ত্রাসের কর্মকাণ্ড নেই। এটার সুফল হচ্ছে জরুরি আইনের কারণেই। আচ্ছা, এবার আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলি। আমি ব্যবসা বাণিজ্য বিদেশে করতে হয়, যেহেতু আমার গার্মেন্টস বাইং হাউস। তো এই সূত্রে সবসময় বাইরে একটা টেনশন থাকে, এই বোধহয় হরতাল হচ্ছে, এই দেশে তারা শিডিউল দিতে পারে না, হরতালের জন্য দেশে আসতে পারে না, অবরোধ কবে হবে, এগুলা শিডিউল নিয়ে বসে থাকতে হয় আমাদের, যে কখন অবরোধ হচ্ছে, কখন হরতাল হচ্ছে, আমরা ব্যবসা লুজ করছি। তো কিন্তু এখন বাইরা স্বতঃস্ফূর্ত হয়ে বলে, কি ব্যাপার, তোমাদের দেশ তো খুব সুন্দর, আমরা যখনই আসি কোনো হরতালে আমাদের হোটেলে বসে থাকতে হয় না, আমরা কাজে কর্মে যেতে পারি। তো এটা আমাদের জন্য খুব গর্ব হয়। আমরা এখন বাইরে ফোন করে বলি যে সে জরুরি অবস্থা চলছে, অতএব তোমরা একেবারে নিশ্চিন্তে ব্যবসা করতে পারো। তো এই যে একটা জরুরি আইনের কারণেই কিন্তু আমরা এটা বলতে পারছি। তো এই জন্য আমরা এই বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকারকে এই জন্য আমি সাধুবাদ দিই যে, এবং আমি এটা চাই জরুরি আইন ততদিন মধ্যে থাকা উচিত যতদিন পর্যন্ত একটি সুষ্ঠু গণতান্ত্রিক সরকার না আসে। এবং নির্বাচনে এখনই জরুরি আইন উঠানোর কোনো অবস্থা আমি দেখছি না। এটা নির্বাচনের আগে আগে উঠালে হয়তো চিন্তা ভাবনা করা যেতে পারে, কিন্তু আমি মনে করি জরুরি আইনটা খুবই এবং সময় উপযোগী হয়েছে। এবং আমার জন্য ব্যক্তিগতভাবে আমরা খুব লাভবান হয়েছি। আমরা ব্যবসায়ী বন্ধুদের সাথে আলাপ করি, সবাই এতে লাভবান হয়েছে। এবং জরুরি আইন থাকতেই আমরা বেশি পছন্দ করি। বরং যখন উঠে যাবে শুনি তখন একটু অনিশ্চয়তার মধ্যে পড়ে যাই, জরুরি আইন উঠে গেলে আবার কি হবে না হবে, আবার সন্ত্রাস, আবার অবরোধ। তো এই জন্য আমি মনে করি যে দেশে জরুরি আইনটা আসলে খুবই উপকারী একটা ব্যাপার হয়েছে এবং খুবই লাভজনক হয়েছে আমরা, এবং আমরা খুব শান্তিতে বসবাস করতে পারছি। যদিও দ্রব্যমূল্য সহ কিছু বিষয়ে মানুষ অস্থির, তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা চান, কিন্তু পাশাপাশি তারা চান জরুরি আইন অব্যাহত থাকুক। স্বাভাবিকতা জরুরি অবস্থা আসায় দেশে খুবই শান্তি বিরাজ করছে। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিছু দাম বাড়ছে, যা স্বাভাবিক লোকের খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমরা সুখে আছি এই যে এখন ওই মোবাইল চুরি নেয় না, ছিনতাই হয় না, গোলাগুলি হয় না, মারামারি হয় না, গাড়ি ভাঙে না, শান্তিতে আছি। একটু ভালো মতো চলতেছে, তারপরে সবার জন্য আর কি ভালো। এখন যদি একটু দ্রব্যমূল্যের দামটা একটু কম হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। সার্বিক পরিস্থিতি এখন ভালো, রাজনীতি প্রচারণা ছাড়া ভালোই লাগছে, কিন্তু সরকার সফল, সব দিকে সফল। একমাত্র দ্রব্যমূল্যটা যদি নিয়ন্ত্রণে আনতে পারতো, সেটাই মানে সরকার তো বলছে যে না, দ্রব্যমূল্য দেশে বিশ্বের সাথে তাল মিলিয়ে সেভাবে বাড়তেছে, কিন্তু সেটা তো আমাদের জন্য, সাধারণ জনগণের জন্য খুবই কষ্টকর ব্যাপার। জরুরি আইন জারির পর দেশে স্বস্তি এসেছে কর্মকাণ্ডে স্বাভাবিক গতি। সাধারণ মানুষের আশঙ্কা, জরুরি আইন প্রত্যাহার হলেই যদি আবার আগের অবস্থায় ফিরে যায় দেশ। জরুরি অবস্থায় আর আপনার ব্যবসা বাণিজ্য যারা করে, ফুটপাতে দোকানদারি করো, তাদের পুলিশও ভালো আছে, ছিনতাইকারী কম আছে, এদিক দিয়ে একটু সুবিধা। জরুরি অবস্থা থাকতে নির্বাচন হইলে সুষ্ঠু হয়, আর যদি আপনি উঠেই ফালান তাহলে মারামারি কাটাকাটি। আর যদি জরুরি অবস্থা থাকে, নির্বাচন সুষ্ঠু হয়, ভয় থেকে যাবে না, ব্যাপারটা বুঝছেন। এই হইলে আমাদের অবস্থা তো ভালো না, আমরা তো উত্তেজনা বেশি, আমরা মানুষ খারাপ। ভালো তো এই যে আপনার জরুরি অবস্থা লাগে না, তো মানুষ খারাপ দেখে জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেখছেন এখন ঠান্ডা দেশ, আর জরুরি অবস্থা না থাকলে দেখতে না নেই, রাস্তা মিছিল বাইরে তো, একদম মিছিল বাইরে তো। আমি যেটা মনে করতেছি এই মুহূর্তে ইলেকশনের জন্য হয়তো প্রত্যাহার করা উচিত, কিন্তু জরুরি অবস্থা প্রত্যাহার করলে আমার মনে হয় আমরা আগের অবস্থায় ফিরে যাবো। যখন জরুরি অবস্থা ছিল না, তখন দেশের ভিতরে
হানাহানি মারামারি, এমনকি রাস্তাঘাটে চলাফেরা করতেও আমাদের কোনো রকম যে সকালবেলা বের হইলাম বিকেলবেলা বাসা যাইতে পারবো কিনা এরকম গ্যারান্টি কোনো ছিল না। তা আল্লাহ তাআলার রহমতে আমি মনে করি এই সরকার যে জরুরি অবস্থা নিয়ে যাবে উদ্যোগের সামনে বাড়তেছে, এটা আমাদের জানমালের অনেকটাই অগ্রগতি হয়েছে। একটা লোক সকালবেলা বের হইলে সে আশা করতে পারে যে বিকেলবেলা আল্লাহ যদি বাসায় নেয় যাইতে পারবো। জরুরি অবস্থায় তবু একটু ভয়ভীতির মাধ্যমে মানুষ একটু শান্তিতে আছে আর কি। জরুরি অবস্থা গেলে তো ধরেন যার যেমনি খুশি উলট পালট সব। দেশবাসীর প্রত্যাশা দেশে একটি সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ আসুক। হরতাল, অবরোধ, সন্ত্রাস, নৈরাজ্য চিরতরে বন্ধ হোক। এসব বন্ধে জরুরি আইন কোনো স্থায়ী সমাধান নয়, কিন্তু এবারের জরুরি আইন একটু ভিন্নতর। এই জরুরি আইন সাধারণ মানুষের জন্য নয়। তাই দেশবাসীর প্রত্যাশা এরকম একটি স্বাভাবিক ব্যবস্থা যেন বিরাজ করে সব সময়ে, এমনকি জরুরি আইন প্রত্যাহারের পরও। এরপরে বেশ কিছু প্রামাণ্য চিত্র আছে যেগুলি আমি নির্মাণ করেছি, এগুলো আবার সামনে চলে আসবে আশা করি। মামা ধীরে ধীরে নিয়ে আসবেন সামনে, আমরা দেখব। ছোট্ট একটু কথা বলছি। বাংলাদেশে 7 জন বীর শ্রেষ্ঠের গ্রামের বাড়ি আছে, 3 জন ভাষা সৈনিকের গ্রামের বাড়ি আছে। যারা ওনাদেরকে নিয়ে গবেষণা করেন তারা একদিন এসে আমার কাছে বলল, ভাই আপনার কাছে আমরা কৃতজ্ঞ, আমরা গবেষণা করি, কিন্তু এদের প্রত্যেকের গ্রামের বাড়িতে যাওয়ার আমার সুযোগ হয়নি। সেই বাংলাদেশ টেলিভিশনে কাজ করার সুবাদে আমার এই 7 জন বীর শ্রেষ্ঠের গ্রামের বাড়িতে আমি গিয়েছি, 3 জন ভাষা সৈনিকের গ্রামের বাড়িতে গিয়েছি। ওনাদের প্রত্যেকের উপরে আমি ডকুমেন্টারি নির্মাণ করেছি এবং যেটা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হয়েছে। উনিশশো ৭১ 25 মার্চ হানাদার পাকিস্তানি বাহিনী এদেশের নিরস্ত্র মুক্তিকামী মানুষের উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে, চালায় নৃশংস গণহত্যা। এই গণহত্যা এবং জঘন্যতম নিপীড়নের মুখেও এদেশের স্বাধীনতাকামী মানুষ মুক্তির আকাঙ্ক্ষা ত্যাগ করেনি, সাহস হারায়নি, সংগঠিত হয়েছে। বিশেষ করে সেদিনের ইপিআর এবং সেনাবাহিনীর বাঙালি সদস্যরা তরুণ যুবকদের সামরিক প্রশিক্ষণ দিয়ে পাকিস্তানিদের উপর পাল্টা আঘাত হানে। এই দুরূহ কাজটি যারা করেছিলেন তাদের অন্যতম ছিলেন বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, 7 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার। মুক্তিযুদ্ধের বিজয় যখন একেবারে কাছে, ঠিক তখনই 10 ডিসেম্বর এক বীরত্বপূর্ণ সংগ্রামে শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক প্রত্যন্ত দুর্গম জনপদ বাবুগঞ্জ থানায় জন্ম নিয়েছিলেন এই সাহসী যোদ্ধা। এখনো তার স্মৃতি বয়ে বেড়াচ্ছে বরিশালের এই নদীস্নাত জনপদ। নদীর সন্তানেরা সাহসী হয়, সেজন্যই হয়তো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হয়েছিলেন অসম্ভব সাহসী। আর নদী বিধৌত সন্তানেরা দেশকে ভালোবাসে প্রচণ্ড, যেমন ভালোবেসেছিলেন মহিউদ্দিন। কিন্তু এই নদী বিধৌত এই মৃত্তিকা এতদিন ছিল বঞ্চিত, স্মৃতি চিহ্নহীন। বিগত সরকারগুলো কিছু করে না, এই সরকার করছে, এটা আমাদের খুবই আনন্দের বিষয়। এমত অবস্থায় আমরা হয়তো মনে করতে পারি যে পরবর্তী প্রজন্মে যারা আসছে তারা হয়তো মনে করবে যে এই বীরশ্রেষ্ঠের মতো আমরাও হব, তাহলে আমাদের নাম এরকম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। স্বাধীন হওয়ার পরে যে বাংলাদেশের যে এই যে প্রথম তত্ত্বাবধায়ক সরকার আইসা যে উদ্যোগটা নিচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের নামে, এই জন্য আমি গর্ব এটা বইলা শেষ করতে পারবো না। অবশেষে 36 বছর পর এই অবহেলিত জনপদে গড়ে উঠেছে ক্যাপ্টেন মহিউদ্দিন স্মরণে
স্মৃতি গ্রন্থাগার এবং জাদুঘর। কাকার অনেক কিছু দেখা গেছে ঢাকা মিউজিয়াম আমরা দেখছি, যেটা আমাদের গ্রামে নাই। তো আমাদের ছোট ভাই বোন যারা আছে তারা হয়তো ওই সমস্ত জিনিস যদি এখানে আনা হয় দেখতে পারবে, এবং ভবিষ্যতে তারা বুঝতে পারবে আসলে তিনি কি ছিলেন এবং তিনি যে দেশের জন্য জীবনটা দান করলেন তার কি মহত্বটা ছিল, এবং এ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এবং এই যে পাশে মিউজিয়ামের সাথে আমরা লাইব্রেরি পাইতেছি, লাইব্রেরিতে দেখা যাবে অনেক বড় বড় মনীষী এবং বিজ্ঞানীদের বিভিন্ন ধরনের কথাবার্তা এবং লেখা থাকবে। এতে করে আমাদের জ্ঞানের বিকাশ এবং আমাদের সংস্কৃতি এবং পাশ্চাত্য জগতে আমরা নিজেদেরকে স্থান করে নিতে পারবো। বীরশ্রেষ্ঠের নামে আপনাদের ইউনিয়ন নামটা পরিবর্তন হয়ে গেছে, ওনার নামে নামকরণ করা হয়েছে, আপনার কেমন লাগছে এখন? আমার কাছে খুবই ভালো লাগছে, যেহেতু একজন বীরশ্রেষ্ঠ তার যতটুকু মূল্যায়ন করা দরকার ছিল এর আগে যারা সরকার আসছেন তারা সেই মূল্যায়ন করেন নাই, কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এসে এদের যথেষ্ট মূল্যায়ন করছে। জনগণ সরকার ধন্যবাদ, এবং এলাকাবাসীর তরফ থেকে এই সরকারকে আবারও ধন্যবাদ জানাই। এই অঞ্চল যেমন এর ফলে মহিমান্বিত হলো, তেমনি পেল সত্যিকার স্বীকৃতি। ক্যাপ্টেন মহিউদ্দিনের স্মৃতি বিজড়িত এই বাড়ি, এই উঠোন, এই প্রান্তর যেন আবার পেল তাদের তেজি, সাহসী, নিঃসঙ্গচিত্ত প্রিয় মানুষটিকে। বাবুগঞ্জের নদীতে যেমন আনন্দের ঢেউ, তেমনি আনন্দে ভাসছে ভোলার আলীনগর, যার নাম এখন মোস্তফা কামাল নগর, আরেক নদীর সন্তান। বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের জন্মস্থানের মানুষ এখন আবার স্মরণ করছে সেই বীর শহীদকে। আমার চাচা ছোটবেলা থেকে খুব দুর্দান্ত সাহসী ছিল, ঠিক আছে, তার সাহসের পরিচয় দিয়েছেন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়। সে অত্যন্ত সাহসের সহিত বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করেছেন। এখানে সম্পন্ন প্রায় এই স্মৃতি জাদুঘর এবং গ্রন্থাগারটি যেন এই গ্রামটিকে উজ্জ্বল করেছে উচ্ছল, গর্বিত। আমি এটাকে খুব মূল্যায়ন করছি, কারণ এক সময় শুধু এখানে বিশিষ্ট মোস্তফা কামালের একটা বাড়িই ছিল, তার নামে কোনো কিছুই করা হয়নি। এখন নতুন সরকার, তত্ত্বাবধায়ক সরকার এই উদ্যোগটা নেওয়াতে আমরা সবাই এলাকাবাসী উপকৃত এবং আনন্দিত সবাই। এতদিন পর যেন এলাকাবাসী তাদের সন্তানের স্বীকৃতি পেল। এই সরকার, বর্তমান সরকার আমাদেরকে যা দিলেন, আমরা মনে হয় এলাকাবাসী যারা আছি মানে যে আমাদেরকে নতুন এক স্বর্গ দিলেন। এই স্বর্গটা আমরা পেয়ে এটাকে মূল্যায়ন অত্যাধিকভাবে আমরা আশা করি, অন্তর থেকে আশা করি, আমরা এলাকাবাসী থেকে আশা করি, আমরা সর্বস্ত মানুষের কাছে আশা করি এবং বাংলার সকল মানুষের কাছেও আশা করি যে আমাদের এই সম্মান, উজ্জ্বল ভবিষ্যৎ আরও নক্ষত্রে আলোকিত হোক, বাংলার ঘরে ঘরে সুন্দর এই আলো পবিত্রতা বজায় থাকুক। এটা তো একটা যুগান্তকারী পদক্ষেপ। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পরেই মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ এবং মহান ভাষা আন্দোলনের শহীদদের নামে তাদের নিজ নিজ গ্রামে একটি করে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন, এবং সেই লক্ষ্যে এ যাবৎ 10টি এই ধরনের গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়েছে। তারই একটি ভোলাতে বিশিষ্ট শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফার নামে শহীদ সিপাহী মোস্তফা কামাল গ্রন্থাগার স্মৃতি নির্মাণ করা হয়েছে। এটা ভোলাবাসীর জন্য সুখী একটা আনন্দের কথা, এবং বর্তমান সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ। আমাদের বীর শ্রেষ্ঠরা এ মাটিরই সন্তান। এই মাটি, ঘাসফুল, নদীতে বেড়ে উঠেছিলেন তারা। এজন্যই এদেশের মতোই তারা ছিলেন অকৃত্রিম, অকৃপণ। জন্মভূমির জন্য তারা তাদের জীবন দিয়ে গেছেন অকাতরে। এখন আমাদের দায়িত্ব তাদের ঋণ শোধ করার। আমাদের দায়িত্ব তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার। আর এই কাজটি করবে যারা, তারা শক্তি পাবে এই সব গ্রন্থাগার ও জাদুঘর থেকে। তারা স্বপ্ন দেখবে বীর শ্রেষ্ঠদের মতো করে, কাজ করবে তাদের স্বপ্ন পূরণের জন্য। মহান স্বাধীনতার মাসে এটাই হোক আমাদের অঙ্গীকার। এটা তো অবশ্যই একটা মহতী উদ্যোগ,
যেটা অনেক আগেই করা উচিত ছিল এবং সেই জন্য সরকার নিশ্চয়ই প্রশংসার দাবিদার। এই ধরনের উদ্যোগটা যেহেতু তাদের এলাকাতেই তারা করেছেন, তাকে বিচ্ছিন্ন করে নিয়ে আসা হয়নি, সেহেতু এলাকাবাসীর একটা গৌরব এবং সেই গৌরবের সাথে তাদের আগ্রহটা আরও দ্বিগুণ হবে যে আমার এলাকার ছেলে আজকে এত বড় নাম করেছে বা সারা দেশ তার নাম জানে। আমরা তার সম্বন্ধে আর একটু বেশি করে জানতে চাইবে, তার নামে হয়তো আর তারা নিজেরাই উদ্যোগী হয়ে আর একটা কাজ করতে চাইবে। বর্তমান নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আনোয়ারুল ইকবালের একক প্রচেষ্টা ও পরিকল্পনায় এই মহতী উদ্যোগটি সফল হয়েছে। এজন্য জাতি তাকে স্মরণ রাখবে, দেশবাসী তাকে ধন্যবাদ জানাবে। বীরশ্রেষ্ঠ এবং ভাষা শহীদদের প্রতি তাঁর এই শ্রদ্ধা ও অবদান হয়ে থাকবে চিরস্মরণীয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।